কলকাতায় খুন এমপি আনোয়ারুল আজিম, দেশে আটকে ৩ পরিকল্পিত হত্যাকাণ্ড বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাইসির দাফন আজ, পরবর্তী প্রেসিডেন্টের আলোচনায় সর্বোচ্চ নেতা খামেনির ছেলে। এবং দ্বিতীয় টি-20তে মুখোমুখি বাংলাদেশ যুক্তরাষ্ট্র, সিরিজে ফিরতে মুখে টাইগাররা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরও থাকছে, ৭৩ আজকের দিনে জুলিও কুরি পদক পান বঙ্গবন্ধু, আদর্শ দেশে মর্যাদা পায় বাংলাদেশ। কলকাতায় খুন হয়েছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তার মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার হলো কলকাতার নিউ টাউন থেকে। হত্যার রহস্য এখনও স্পষ্ট নয়, তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আনারকে, জড়িত বাংলাদেশিরাই। ভারতীয় পুলিশের তথ্যে বাংলাদেশ থেকে সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে। রিপোর্ট দুলি মল্লিকের। আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ ৪ আসনের এই সংসদ সদস্য গেল ১২ মে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতের কলকাতায় পৌঁছান। ওঠেন বরানগরে পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে। পরদিনই সেখান থেকে চলে যান। বন্ধু গোপাল বিশ্বাস জানান, ওই দিন সন্ধ্যায় ফেরার কথা থাকলেও SMS-এ দিল্লি যাওয়ার কথা জানান আনার। ১৫ মে পর্যন্ত যোগাযোগ ছিল, এরপর থেকে ফোন বন্ধ। আনারের পরিবারও একই কথা জানালে ১৮ মে বরানগর থানায় জিডি করেন গোপাল। এরপরই তদন্তে নামে কলকাতা পুলিশ। মোবাইল ফোন ট্র্যাক করার পাশাপাশি তার ভাড়া করা গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করে ১ সপ্তাহ পর নিউ টাউনে পৌঁছায় তারা। সেখানে সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে আনোয়ারুল আজিমের মরদেহ পাওয়া না গেলেও খণ্ডিত অংশ মিলেছে। ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, সিসিটিভি ফুটেজে নিউ টাউনের ওই বাড়িতে এমপি আনার ছাড়াও এক নারী সহ আরও ৩ জনকে ঢুকতে দেখা যায়, তবে তাদের কাউকেই বের হতে দেখা যায়নি। মোবাইল ফোনের লোকেশনও সন্দেহজনক। একবার কলকাতার নিউ মার্কেট এলাকা, এরপর পাওয়া যায় বিহারে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা এখনও স্পষ্ট নয়, তবে তদন্ত করছে কলকাতা পুলিশ। তাদের দেওয়া তথ্যে এরই মধ্যে ৩ সন্দেহভাজনকে আটক করেছে বাংলাদেশ পুলিশ। আটক ব্যক্তিরা সম্প্রতি কলকাতা থেকে ফিরেছেন। আমরা তথ্য পেয়েছিলাম, সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা ৩ জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ হত্যা পরিকল্পিত এবং বাংলাদেশিরাই জড়িত বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। রহস্য উদ্ঘাটনে কলকাতা পুলিশের সঙ্গে কাজ করছে বাংলাদেশ কর্তৃপক্ষ। তদন্ত শেষ হয়ে গেলে আপনাদেরকে সবকিছু জানাবো কেন খুন হয়েছে। দুলি মল্লিক, ২১ টেলিভিশন। এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় আটক ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলছে বলে জানিয়েছে ডিবি। অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, হত্যার রহস্য উদ্ঘাটনে ভারতের পুলিশের সঙ্গে যোগাযোগ হচ্ছে। এর আগে আনোয়ারুল আজিমের মেয়ে ডিবি কার্যালয়ে এসে বাবা হত্যার সুষ্ঠু তদন্ত চান। পরে গতরাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বাবা হত্যার ঘটনায় অপহরণ মামলা করেছেন কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। বিস্তারিত জানাচ্ছেন আহমেদ বাবু। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুর খবর জানার পর দুপুরে ডিবি কার্যালয়ে আসেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ডিবি কার্যালয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনার রশিদের সাথে দেখা করে বাবা হত্যার বিচার চান তিনি। পরে সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। যতই কাছের আত্মীয় আপন মানুষ যেই থাকুক, বাবার মতন কেউ হয় না। বলেন, বাবা হত্যার সুষ্ঠু তদন্ত দেখতে চান তিনি।
আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি আমার বাবার হত্যার বিচার চাই। পরে ডিএমপি গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার বলেন, কয়েকজনকে আটক করা হয়েছে, তাদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া যাচ্ছে। তদন্ত যে কাজটা চলছে এটা আসলে স্বাভাবিক কারণেই আমরা অত্যন্ত অধিক গুরুত্ব দিয়ে আমরা কাজটা করছি। নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। তদন্তের স্বার্থে আমরা এখন বলতে চাচ্ছি না। এ ঘটনায় যারাই জড়িত থাক সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার। কোনো এলাকার দুর্বৃত্তায়নদেরকে দমন করার ফলে এরকম কোনো ঘটনা সবকিছুই আমরা তদন্তের আওতায় আমরা নিয়ে আসছি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। তেহরানে লাখো মানুষের শেষ শ্রদ্ধায় সিক্ত হয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে প্রেসিডেন্ট এবং অন্য কর্মকর্তাদের জানাজায় ইমামতি করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ খোরাসান প্রদেশের নিজ শহর মাশহাদের নামাজে জানাজা শেষে ইমাম রেজার মাজারে দাফন করা হবে রাইসিকে। এদিকে রাইসির মৃত্যুতে সম্ভাব্য ভবিষ্যৎ নেতা হিসেবে খামেনির ছেলে মুস্তফা খামেনির নাম আলোচনায় উঠে এসেছে। অন্যদিকে রাইসির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে রাশিয়া। আশরাফ শুভর রিপোর্ট। রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হওয়ার আগ মুহূর্ত নিয়ে মুখ খুলেছেন অপর হেলিকপ্টারে থাকা প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ গোলাম হোসেন ইসমাইলি। বলেন, সেদিন যাত্রা শুরুর আগে আবহাওয়া স্বাভাবিক ছিল, কিন্তু উড্ডয়নের ৪৫ মিনিট পর ভরের দায়িত্বে থাকা রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট অন্য ২ হেলিকপ্টারকে আরও উঁচুতে ভ্রমণ করার নির্দেশ দেন। ঘন মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার ৩০ সেকেন্ড পরেই প্রেসিডেন্টের হেলিকপ্টারটি নিখোঁজ হয়। এদিকে তেহরানে লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে রাইসির শেষ জানাজা। বৃহস্পতিবার তার শৈশবের শহর মাশহাদে দাফন করা হবে তাকে। শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির যোগ্য উত্তরসূরি ছিলেন প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তবে রাইসির মৃত্যুতে হঠাৎই শীর্ষ নেতার দৌড়ে এগিয়ে গেছেন খামেনির ছেলে মোস্তাফা খামেনি। আশরাফ শুভ, 21 টেলিভিশন। টি-20 সিরিজ প্রসঙ্গ। ঘুরে দাঁড়ানোর মিশনে রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজটিতে বাংলাদেশের শুরুটা হয়েছে হতাশার। যুক্তরাষ্ট্রের মতো দলের সাথেও পারেনি শান্ত দল। ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেনি টপ অর্ডার। বোলিংয়েও ছিল না বৈচিত্র্য। বিশ্বকাপের আগে আয়োজক যুক্তরাষ্ট্রের মাটিতে এখন সিরিজ বাঁচানোই টাইগারদের মূল টার্গেট। সিরিজ হারের হতাশা নিয়ে বিশ্বকাপে যেতে চাইবে না কোনো দলই। বাংলাদেশও সেটা ব্যতিক্রম নয়। প্রথম ম্যাচে ভুল ত্রুটি শুধরে বড় জয়ই কাম্য সাকিব রিয়াদদের। এদিকে প্রথমবার বাংলাদেশের মুখোমুখি হয়েও দারুণ জয় পাওয়ায় বেশ আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ম্যাচটিতেও ছন্দ ধরে রেখে সিরিজে জেতার পরিকল্পনা করছেন টাইগাররা। বঙ্গবন্ধু সবসময় ছিলেন শান্তি ও শোষিতের পক্ষে। জোট নিরপেক্ষ নীতি অনুসরণ এবং শান্তি ও ন্যায়ের পক্ষে অবস্থান নেয় বিশ্ব দরবারে আদর্শ দেশের মর্যাদা লাভ করে বাংলাদেশ। স্বাধীনতা আর শান্তি প্রতিষ্ঠায় ১৯৭৩ সালের এই দিনে বঙ্গবন্ধুর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয় জুলিও কুরি পদক। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। তিনি বঙ্গবন্ধু হয়েছিলেন সেই ১৯৬৯-এ, আর মুক্তিযুদ্ধ তাকে করেছে বাঙালির অবিসংবাদিত নেতা। নির্যাতিত, বঞ্চিত, অবহেলিত একটি জাতিকে দেখিয়েছিলেন মুক্তির পথ, দিয়েছিলেন স্বাধীনতা জাতির পিতা শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। ছাত্র জীবন থেকেই বিশ্বশান্তির পক্ষে পথ চলা শুরু। রাজনীতির মাঠে নেমে আরও সক্রিয় হন। ভাষা আন্দোলনে কারাভোগ করা বঙ্গবন্ধু ৫২ অক্টোবরে যোগ দেন চীনে অনুষ্ঠিত পিস কনফারেন্স অফ দ্য এশিয়ান অ্যান্ড প্যাসিফিক রিজিয়ন্সে, যেখানে ৩৭টি দেশের শান্তিকামী নেতাদের সাথে মতবিনিময়ে আরও তীব্র হয় তার সংকল্প। ৫৬ এপ্রিলে স্টকহোমে বিশ্বশান্তি পরিষদের সম্মেলনে বঙ্গবন্ধু বলেন, বিশ্বশান্তি আমার জীবনের মূলনীতি। নিপীড়িত, নির্যাতিত, শোষিত ও স্বাধীনতাকামী সংগ্রামী মানুষ যে স্থানেরই হোক না কেন, তাদের সঙ্গে আমি আছি।
বঙ্গবন্ধুর স্পষ্ট উচ্চারণ, পৃথিবী দুভাগে বিভক্ত, আমি শোষিতের পক্ষে। দেশে বিদেশে যেখানেই মানবাধিকার লঙ্ঘন দেখেন সেখানেই প্রতিবাদের ঝড় তোলেন মহানায়ক। বৈষম্য, দারিদ্র্য, বিচারহীনতা নিরসনে করেছেন আজীবন সংগ্রাম। একে অন্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, বিশ্বের এই এলাকায় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা ও অক্ষুণ্ণ রাখার প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে। ৭ মার্চের ভাষণেও শান্তিপূর্ণ দ্রোহের ডাক দিয়েছিলেন জাতির পিতা। কোনো ধরনের অস্ত্র প্রতিযোগিতা নয়, বরং দুনিয়ার সকল শোষিত ও নিপীড়িত মানুষের কল্যাণে বিশ্বাসী ছিলেন তিনি। সবার সাথে বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নয়, শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে এগিয়ে চলছিল দেশ। বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস। আজীবন জনগণের সেবায় জীবন উৎসর্গ করার দর্শন আর বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়কত্ব, এই বিবেচনায় ১৯৭২ সালের ১০ অক্টোবর পদকপ্রাপ্ত হিসেবে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করে বিশ্ব শান্তি পরিষদ। প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় এই সিদ্ধান্তে একমত হন ১৪০টি দেশের প্রায় ২০০ সদস্য। পরের বছর ২৩শে মে বাংলাদেশের এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে পদক পরিয়ে দেন পরিষদের তৎকালীন সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্র। সেই অনুষ্ঠানে রমেশচন্দ্র বলেছিলেন, বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু। স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার সেটিই ছিল প্রথম আন্তর্জাতিক পদকপ্রাপ্তি। ফারজানা শোভা, ২১ টেলিভিশন, ঢাকা। সংবাদের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। আধুনিক পদ্ধতিতে স্ট্রবেরি ফলনে সফলতা, মিলছে পুষ্টি চাহিদা, মিলছে কর্মসংস্থান। আবার আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে। রাজধানীর পূর্ব বাড্ডারে একটি বাসা থেকে ৬৫টি হাত বোমা সহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। গ্রেফতার করা হয়েছে বোমা তৈরির ৩ কারিগরকে। গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে বাড্ডার টিনশেড বাড়িটিতে অভিযান চালিয়ে এসব বোমা উদ্ধার করে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, নারায়ণগঞ্জ কেন্দ্রিক সংঘবদ্ধ একটি দল বোমা তৈরির চুক্তি ভিত্তিক কাজ করত। তাদের নেতৃত্ব দিত সজীব নামের এক যুবক। চক্রটিতে রাতে শতাধিক বোমা তৈরি করে গাজীপুরে পাঠানোর কথা ছিল। উপজেলা পরিষদের নির্বাচন ও বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় চালানটি ব্যবহৃত হতো বলেও জানিয়েছে র্যাব। চক্রটি ড্যামরা ও সাভারে নিরাপদ বোমা তৈরির বাসা খুঁজে প্রথমে, পরে বাড্ডার একটি বাসায় গড়ে তুলে কারখানা। চক্রের সাথে বাড়ির মালিকের জড়িত কিনা সেটিও খতিয়ে দেখছে র্যাব। আমরা গত ৮ থেকে ১০ দিন ধরেই আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এই তথ্য পেয়েছি। একই সাথে আমরা ডিজিটাল মনিটরিং যেটা সেটিও অব্যাহত রেখেছিলাম। সারা দেশেই আমাদের এই নজরদারি অব্যাহত আছে। যখন যেখানে এই ধরনের কর্মকাণ্ডের খবর পাই আমরা আসলে সরাসরি সেই জায়গায় অভিযান পরিচালনার চেষ্টা করি। আধুনিক পদ্ধতিতে স্ট্রবেরি চাষে লাভবান লালমনিরহাটের যুবক জাহিদ হাসান বসুনিয়া এবং পাবনার কৃষক নজরুল ইসলাম। উৎপাদিত বিদেশি ফলটি যাচ্ছে দেশ জুড়ে, মিলছে পুষ্টি চাহিদা, মিলছে কর্মসংস্থানও। লালমনিরহাট ও পাবনা প্রতিনিধির তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। স্নাতকোত্তর শেষে গুগল, ইউটিউবে শিখে স্ট্রবেরির বাগান গড়েছেন লালমনিরহাট সদরের মনোরম গ্রামের জাহিদ হাসান বসুনিয়া। প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে ৩ বিঘা জমিতে গেল বছরের ডিসেম্বরে ১৮,০০০ স্ট্রবেরি চারা লাগান তিনি। ৮,০০০ গাছে ফল এসেছে ফেব্রুয়ারিতে। অনুকূল আবহাওয়ায় ভালো ফলনে প্রথমবারেই দ্বিগুণ লাভে আশাবাদী তরুণ এই কৃষি উদ্যোক্তা। আমার চিন্তা ভাবনা যে আলু যেহেতু সবাই করে, আমি ব্যতিক্রম কোনো কিছু করতে পারি কিনা, মূলত এই চিন্তা ভাবনা থেকেই আমার এই আজকের এই স্ট্রবেরিতে আসার। জাহিদের স্ট্রবেরি বাগানে কর্মসংস্থান হয়েছে এলাকার অনেকেরই। নতুন আবাদ স্ট্রবেরি ক্ষেত আসছে, আমরা ৩ মাস থেকে কাম করতেছি, কাম করতেও ভালো লাগে। এই ফলটার জন্য অনেকেই দিচ্ছে, অনলাইনে অর্ডার দিচ্ছে। বাণিজ্যিকভাবে স্ট্রবেরি আবাদে জাহিদকে সব ধরনের প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে কোনো উদ্যোক্তা যদি তৈরি হয়, তারা যদি স্ট্রবেরি চাষ করতে চায়, তাহলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাবে।
এদিকে 2014 সালে নিজের কৃষি জমিতে স্ট্রবেরি বাগান গড়ে তোলেন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের কৃষক নজরুল। প্রতি মৌসুমে একটি বাগান থেকেই তার আয় এখন 10 লাখ টাকা। গত বছর প্রায় বিঘাতে 6 লক্ষ টাকা করে বিক্রি হয়েছিল। এবছরও 3 বিঘা করেছি। দেখছেন তো প্রজেক্টের অবস্থা, ফল মাশাআল্লাহ বর্তমান ভালোই শুরু হয়েছে এবং দাম দরও ভালো আছে। কৃষি বিভাগের সহযোগিতা পরামর্শে বর্তমানে আধুনিক পদ্ধতিতে আমেরিকান ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরি আবাদের প্রসার ঘটাচ্ছেন নজরুল। একটা স্ট্রবেরি একটা উচ্চ মূল্যের ফল হিসেবে দেখা দিয়েছে এবং কৃষকরা ধীরে ধীরে, আমরা আশাবাদ করব যে কৃষকরা ধীরে ধীরে এটা আরো ছড়িয়ে যাবে। স্ট্রবেরি নজরুল নামে পরিচিত ওই কৃষকের সফলতা দেখে মূলধারার ফলের পাশাপাশি স্ট্রবেরি চাষে ঝুঁকছেন আরো অনেকেই। তো এটা তো বিদেশি ফল, অনেক লাভজনক। এখন মনে হয় 1000 টাকা 1200 টাকা কেজি। কাজ করি, খুব ভালো মজা পাই, তার সাথে ভালো বন্ধুত্ব আছে, সম্পর্ক আছে। অন্য চাষিরাও উদ্বুদ্ধ হলে বিকশিত হবে অধিক লাভজনক স্ট্রবেরির চাষ, সমৃদ্ধ হবে কৃষি অর্থনীতি। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এক গরু পালনে ব্যয় প্রায় 10 লাখ টাকা, দৈনিক খরচ 1200। হাটে তোলা হলেও গেল 2 বছর বিশাল 60টি বিক্রি হয়নি। এতে দেনা বেড়েছে এক নিম্নবিত্ত গৃহস্থের। বলছি মাদারীপুরের রাজাবাবুর কথা। এবার প্রত্যাশিত দাম পাবেন বলে আশাবাদী রাজাবাবুর মালিক। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন রাজীব জামান। নিজের গোয়াল ঘরে জন্ম নেয়া একটি ছোট্ট বাছুর, শখ করে গৃহস্থ নাম রাখলেন রাজাবাবু। বছর ঘুরতে না ঘুরতেই অন্য সব গরুর চেয়ে দ্রুত বাড়তে থাকে গরুটি। 5 বছর 3 মাস বয়সী রাজাবাবু আকার ওজনে জেলার সেরা। ষাটটির মালিক মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামের মওফেল ভুঁইয়া। প্রতিদিন ষাটটির পেছনে খরচ প্রায় 1200 টাকা। গত বছর ষাটটির দাম হাঁকানো হয়েছিল 30 লাখ টাকা। ঢাকার হাটে তোলা হলেও প্রত্যাশিত দাম মেলেনি, থেকে যায় অবিকৃত। এই গরু তো আমি যে খাওয়াইতাম, ওই যে অনেকে কত কিছু খাওয়ায়, ফিট খাওয়ায়, খাওয়াইলে 5 বছর গরু টেকতো না তো। গতবার চাইছিলাম 30 লক্ষ টাকা, এবছর টাকা টুকা চাইলাম না। আপনারা আইয়েন, ক্রেতারা আইয়েন, অল্প সময় তো ছাড়িয়ে দেবো। রাজাবাবু লালন পালন করতে গিয়ে ঋণগ্রস্ত পরিবারটি। ষাটটি নিয়ে বিপাকে পরিবারের সদস্যরা। আমার আব্বা এই গরুটা পরিবারের সাথে একজন নিয়ে নিয়েছে, আমরা 6 ভাই বোন, তার সাথে এটা যোগ করছে। আব্বা এই গরুটা প্রায় 5 বছর লালন করতেছে, ব্যয়বহুল খরচ হইতেছে। দৈনিক 12 থেকে 1300 টাকা খরচ হয়েছে, 6-7 কেজি ভুসে যাইতেছে। আর আব্বা সকাল থেকে রাত পর্যন্ত যে এটার পিছনে যে সময় দেয়, সেটার পারিশ্রমিক নাই বললাম। এত বিশাল আকৃতির গরু ইতিপূর্বে দেখেনি আশপাশের মানুষ। তাই প্রতিদিনই ষাটটি দেখতে আসছেন অনেকে। মাদারীপুর জেলা না, আরো 2-4 জেলার ভিতরে সবচেয়ে বড় গরু। এই গরু দেখতে অনেক গ্রাম থেকে মানুষ আসে, এমনকি অনেক জেলার থেকে আসে। এই গরুটা অনেক বড়, অনেক সুন্দর। আমরা অনেক দূর থেকে আসি, অনেক মানুষ আসে প্রতিদিন। 5-10 বছর ধরে তো পালতে আছে, এত কষ্ট করে, বহুত কষ্ট করতেছে গরুটা নিয়ে। এবারের কোরবানির পশুর হাটে রাজাবাবু বিক্রি হবে, দায় দেনা মুক্ত হবেন মওফেল ভুঁইয়া, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রাজীব জামান, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। কলকাতায় খুন এমপি আনোয়ারুল আজিম, দেশে আটকে 3, পরিকল্পিত হত্যাকাণ্ড বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাইসির দাফন আজ, পরবর্তী প্রেসিডেন্টের আলোচনায় সর্বোচ্চ নেতা খামেনির ছেলে। এবং দ্বিতীয় টি-20তে মুখোমুখি বাংলাদেশ যুক্তরাষ্ট্র, সিরিজে ফিরতে মুখিয়ে টাইগাররা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।